তিনি একজন ডক্টর, একজন নীতি নির্ধারক, একজন গবেষক। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। পুষ্টি, স্বাস্থ্য ও নিউট্রিশন নিয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। প্রিয় দর্শক, এন্টারপ্রেনার বাংলাদেশ আয়োজিত পলিসি অ্যান্ড পাওয়ারের আজকের শোতে আপনাদের সাথে আছি আমি তানজিয়া আজমি এবং আমার সাথে আজকে আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব। দেরি না করে চলুন স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। আমি এন্টারপ্রেনার বাংলাদেশের পলিসি অ্যান্ড পাওয়ার প্রোগ্রামকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। স্যার, আমরা গ্রেটফুল যে আপনি আপনার বিশেষ সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিচ্ছেন। স্যার, আমি আপনার বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইবো, তবে তার আগে যদি আপনার শুরুটা একটু আমাদেরকে বলেন, আপনার জন্ম, আপনার শৈশব, বেড়ে ওঠা, এই গল্পগুলো দেখতে শুরু করি। অনেক ধন্যবাদ। আমরা 7 ভাই বোন। আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, উনি বাংলাদেশ সরকারের প্রশাসনিক ক্যাডারে কাজ করতেন। আমাদের 7 ভাই বোনের জন্ম হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ আমার আব্বা বিভিন্ন জায়গাতে উনি চাকরির উদ্দেশ্যে উনি বদলি হতো। আমি একমাত্র সন্তান, আমি সবচেয়ে বড় সন্তান, যার জন্ম হয়েছিল গ্রামে, আমার নিজের গ্রামে, আমার দাদা বাড়িতে। আচ্ছা। আমার গ্রামের নাম নৈকাঠি, এইটা ঝালকাঠি জেলা, ঝালকাঠি উপজেলা এবং ঝালকাঠি উপজেলার কেওড়া ইউনিয়নের একটা গ্রাম। ঝালকাঠি শহর থেকে মাত্র 3 থেকে 4 মাইল দূর। আচ্ছা। আমার বেড়ে ওঠা মূলত যশোর, খুলনার বিভিন্ন অঞ্চলে। আমার আব্বা তখন ছিলেন সার্কেল অফিসার, এখন আপনারা যাকে ইওনো হিসেবে জানেন, উপজেলা নির্বাহী অফিসার। উনি যে বাসায় থাকেন, এই বাসাগুলো বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি একই রকম কমপ্লেক্স, উপজেলা কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সগুলোতেই আমাদের বড় হওয়া এবং ইউনুস সাহেবরা যে বাসায় থাকেন, এই বাসাগুলোতেই আমাদের শৈশব, কৈশোর সব এখানে আমাদের কেটেছে। আমি স্কুল আমার শুরু শ্যামনগর একটা থানার নাম, এখন উপজেলা, সাতক্ষীরা জেলার মধ্যে। আচ্ছা। আর আমার ম্যাট্রিক পাস করেছিলাম আমি কালীগঞ্জ থেকে। এটা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ একটা উপজেলা, সেখানে একটা স্কুল, কিন্তু খুব ভালো মানের একটি স্কুল ছিল, নলডাঙ্গা ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়। আচ্ছা। এই মুহূর্তে বাংলাদেশের যদি আমরা শিক্ষার অবস্থা দেখি, এই ধরনের স্কুলগুলো আসলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো ভালো স্কুল ছিল, একটা বোর্ডের ফার্স্ট সেকেন্ড স্ট্যান্ড ওইসব স্কুল থেকেই হতো। তো ওই ম্যাট্রিক আমি ওখান থেকে পাশ করি এবং আমি বেশ ভালো, আমার রেজাল্ট খুব ভালোই ছিল এবং বিনা ভর্তি পরীক্ষাতেই আমি ঢাকা কলেজে সায়েন্সে আমি চান্স পাই। আচ্ছা। আমি 1980 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করি সায়েন্স নিয়ে এবং তারপরে আমি চলে যাই মেডিকেল কলেজে, বরিশাল মেডিকেল কলেজে আমার এমবিবিএস পড়া এবং সেখান থেকে 1987-88 সালে আমি এমবিবিএস পাশ করি। ইন্টার্নশিপ করার পরে আমি চিন্তা করলাম যে আমার যে ধরন, আমার মনন, এটা ঠিক একজন রোগীকে দেখাটা খুব একটা যায় না। তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করব, আমি নিউট্রিশন নিয়ে কাজ করব। তো তখন একমাত্র সুযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখনও আছে, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, আমরা সংক্ষেপে বলি আইএনএফএস। আমি ইন্টার্নশিপ শেষ করেই আইএনএফএস একটা 1 বছরের ডিগ্রি দিত। এটা ছিল একটা মাল্টি ডিসিপ্লিন নিউট্রিশনের একটা ডিগ্রি, ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। আমি এই কোর্সটাতে ভর্তি হই এবং আমার মনে হয় আমার ইন্টারেস্ট বেশ ভালোই ছিল এই নিউট্রিশনের প্রতি এবং আমার রেজাল্ট খুব ভালো ছিল। আমি ক্লাসের ফার্স্ট হইনি, কিন্তু আমার মনে হয় আমি সেকেন্ড হয়েছিলাম পরীক্ষাতে। তো তারপরে আমার দেশের বাইরে পড়াশোনা, আমি ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স থেকে মাস্টার্স করি, সেখানে ফুড অ্যান্ড নিউট্রিশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে আমি মাস্টার্স করি। তারপরে আমার চাকরি জীবন শুরু, দেশে ফিরে আসা। ব্রাক তখন বাংলাদেশে অলরেডি একটা বড় এনজিও, 1991-এর দিকে। তখন ব্রাক রিসার্চ ডিভিশন নামে একটা ডিভিশন এস্টাবলিশ করছিল। তা আমার চাকরির হাতে খড়ি ব্রাকের রিসার্চ ডিভিশনে। আমি পাবলিক হেলথ, নিউট্রিশন, ফুড সিকিউরিটি এগুলো নিয়ে আমি গবেষণা শুরু করি। এই গবেষণা করতে করতেই আমি আমার পিএইচডি করি। আমি সুইডেনের উমিও ইউনিভার্সিটি, সুইডেনের নর্দার্ন পার্টে এই ইউনিভার্সিটিটা, সেখান থেকে আমি
এবং আমার কোলাবোরেশন ছিল কর্নেল ইউনিভার্সিটির সাথে আমেরিকাতে। তো দুই ইউনিভার্সিটির কোলাবোরেশন আমার পিএইচডি প্রোগ্রাম হয়, এবং ব্রাক ছিল আমার রিসার্চ পার্টনার বাংলাদেশে। আমি গর্ভবতী মায়েদের নিয়ে কাজ করেছি, তাদের রক্ত স্বল্পতা এবং এই রক্ত স্বল্পতা কীভাবে দূর করা যায়, এগুলো ছিল আমার গবেষণার মূল বিষয়। সো পিএইচডি করার পরে আমি 2000 সালের দিকে আমি মনে হয় বাংলাদেশ থেকে প্রথম দেশের বাইরে চলে যাই কাজ করার জন্য। ব্রাক থেকে আমি চলে যাই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এফএওতে আমার ব্যাংককে আমার পোস্টিং ছিল। আমি পোস্টিং নিয়ে কাজ করলাম, ওখানে আমি নিউট্রিশন অফিসার ছিলাম। সেখানে বছরখানেক কাজ করার পরে আমি চলে গেলাম ইউনিভার্সিটি অফ টরন্টোতে। সেখানে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। আমি সেখানে পাবলিক হেলথ নিউট্রিশন পড়াতাম, গ্লোবাল রিসার্চ মেথড এগুলো পড়াতাম। পড়ানোর পাশাপাশি তখন আমি একটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম নিয়ে কাজ করতাম, এটাকে বলতাম মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রিঙ্কলস। এটা একটা ছোট বাচ্চার যে অ্যানিমিয়া হয়, এই অ্যানিমিয়া দূর করার জন্য আমরা একটা নতুন প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ টরন্টোতে আমরা আসলে আবিষ্কার করেছিলাম। এবং আমার কাজ ছিল এই প্রোগ্রামটার যে ইনিশিয়াল রিসার্চ, আমরা ভ্যাকেন্সি স্টাডি করার পরে দেখলাম যে এটা বেশ কার্যকর। তখন এই রিসার্চটাকে পলিসিতে কীভাবে রূপান্তরিত করা যায়, এইটা নিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশে রিসার্চ কোলাবোরেশনের মাধ্যমে, বিভিন্ন সরকারের সাথে পার্টনারশিপের মাধ্যমে টু ট্রান্সলেট রিসার্চ ইন্টু পলিসি অ্যান্ড অ্যাকশন, এটা ছিল আমার কাজ। তো এটা প্রায় 6-7 বছর ইউনিভার্সিটি অফ টরন্টোতে কাজ করার পরে আমি ফাইনালি চলে আসলাম ভিয়েনাতে, অস্ট্রিয়া। সেখানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA আর একটা UN এজেন্সি, সেখানে আমি নিউট্রিশন অফিসার হিসেবে কাজ করতাম। বছর দিয়ে কাজ করার পরে আমি আবার খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে ফেরত এসেছিলাম। ব্রাকেরই যে রিসার্চ ডিভিশনে আমি কাজ করতাম সেখানকার পরিচালক হিসেবে আমি ফেরত আসলাম। স্যার ফজলে হাসান আবেদ উনি সরাসরি আমার বস ছিলেন। আই ওয়াজ রিয়েলি গ্রেটফুল যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন ওনার খুব কাছাকাছি থেকে কাজ করার। এবং ব্রাকে কাজ করতে করতেই আমি বিশ্ব ব্যাংকে আমি চাকরি পেয়ে গেলাম। 2009-তে আমি আবার বাংলাদেশ থেকে বাইরে চলে গেলাম। বিশ্ব ব্যাংকের ওয়াশিংটন ডিসিতে আমার পোস্টিং ছিল। আমি আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, তারপরে মিডল ইস্ট সহ অনেকগুলো দেশে আমার তখন কাজ করার সুযোগ হয়েছে। এবং ফাইনালি আমি এবছর ফেব্রুয়ারি মাসে বিশ্ব ব্যাংক থেকে আমি রিটায়ার করেছি। রিটায়ার করে এই মার্চ মাসে আমি জয়েন করলাম বিএনপিতে অ্যাজ অ্যাডভাইজার টু দ্য চেয়ারপারসন। এবং সেই থেকে আমি বিএনপির বিভিন্ন পলিসি নিয়েই আমি কাজ করছি। স্যার, আপনি আসলে এত টপ র্যাঙ্ক, টপ কোম্পানি বলতে আমরা যা বুঝি ওয়ার্ল্ডে, সেগুলোতেই আপনি কাজ করে এসেছেন। কখনো মনে হয়নি ওখানেই থেকে যাই, বাংলাদেশে না আসি, বা কেন আসলে ব্যাক করলেন? কি চলছিল আসলে আপনার? আমার মনে হয় এটার সাথে আমি যদি আসলে খুব গভীরভাবে চিন্তা করি, কয়েকটা বিষয় আমি বলতে পারি। একটা হলো যে আমি বলেছি আমি 7 ভাই বোনের মধ্যে আমি একমাত্র যে আমার দাদা বাড়িতে আমার জন্ম। আমার মনে হয় মাটির একটা টান এবং ওই মাটির প্রতি আমার যে কৃতজ্ঞতা, এটা একটা বড় রোল সবসময় প্লে করে। আমি যখনই আমার গ্রাম বা আমার ইউনিয়ন, আমার উপজেলা নিয়ে আমি ভাবি, আমি সবসময় খুব নিজের কাছে একটা কৃতজ্ঞ মনে হয় ওই জায়গাটার প্রতি, যে সেই জায়গাটাতেই আমার নিজের আব্বা বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, আমি পৃথিবীতে এসেছি। সো আমার একটা আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টু গিভ ব্যাক টু মাই পিপল, এইটা একটা। আমার আম্মা আমি বলবো যে একজন আনইউজুয়াল মাদার। সাধারণত মায়েরা সন্তানদেরকে রাজনীতিতে অ্যাক্টিভ হতে দিতে চায় না, কিন্তু আম্মা আমাকে প্রায় বলতেন, ইভেন আমার আম্মা মারা গিয়েছেন 2020 সালের এপ্রিল মাসে, কিন্তু তার আগ পর্যন্ত উনি আমাকে প্রায় বলতেন যে তোর বিশ্ব ব্যাংকে বা কোথাও দেশের বাইরে চাকরি করার কি দরকার, তার চেয়ে দেশে ফিরে আয়, তোর নিজের অনেক কিছুই আছে, বাড়িঘর আছে, নিজের লোকজন আছে, তাদের সাথে থাক, তাদের সাথে কাজ কর, দেশকে কিছু দেওয়ার চেষ্টা কর। তারপর আমারই একটা অনুপ্রেরণা আমার মধ্যে সবসময় ছিল। আর এই কারণেই মনে হয় আমি আসলে দেশের বাইরে বিভিন্ন জায়গায় থেকেছি, চাকরি করেছি, কিন্তু তারপরেও আমার গ্রামের অনেক মানুষের সাথে আমার যোগাযোগ ছিল টেলিফোনে, আমার উপজেলার অনেক মানুষের সাথে আমার যোগাযোগ ছিল টেলিফোনে, আমার জেলার মানুষদের সাথে যোগাযোগ ছিল, এবং ঢাকাতেও আমার যে সোশ্যাল নেটওয়ার্কিং, এটা আমার মনে হয় যে আমার অনেক বন্ধুরাও বলবে যে ঢাকাতে আবার অনেক বন্ধুরা আছে, তারা ঢাকাতেই সবসময় থেকেছে, তাদের চেয়ে মনে হয় আমার সোশ্যাল নেটওয়ার্কিং কোনো অর্থেই কম না। তো আমি আসলে দেশের বাইরে থাকলেও ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সাইকোলজিক্যালি আমার মনে হয় যে আমি কখনোই আমার গ্রাম, আমার দেশ,
ঢাকা শহর, এখান থেকে আমি ডিটাচ হই নাই। তো সেটাই মনে আমাকে হেল্প করেছে। আর একটা ব্যাপার এখানে বলতে হয় যে ছোটোবেলায় যেহেতু আমি রাজনীতির সাথে জড়িয়েছিলাম, এটা বলা হয়নি, আমি যখন ঢাকা কলেজে পড়ি 1979-এ, আমি ঢাকা কলেজের প্রতিষ্ঠাতা যে ছাত্রদলের, জাতীয়তাবাদী ছাত্রদলের যে কমিটি, ওইটার আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। সো আমরা ছাত্রদলকে ঢাকা কলেজে এস্টাবলিশ করেছি। তারপরে বরিশাল মেডিকেল কলেজে যাওয়ার পরে বছর দুয়েক পরেই আই বিকাম প্রেসিডেন্ট অব জাতীয়তাবাদী ছাত্রদল। তো এই যে রাজনীতি, ছাত্র রাজনীতির যে একটা মোটিভেশন বা এই রাজনীতি থেকে আমার যে একটা অংশগ্রহণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাও মনে আমার মধ্যে সবসময়ের জন্য এটা জীবিত ছিল। তো আমি যখনই সুযোগ পেয়েছি আমার এই আকাঙ্ক্ষাটাকে আমি বাস্তবে রূপ দিয়েছি এবং সেই রূপ দেওয়ার ফলে আজকে আমি এখানে বসে আছি। স্যার, আপনি তো ছাত্র জীবন থেকেই তার মানে হচ্ছে আপনি রাজনীতির মানে একটা আকাঙ্ক্ষা পোষণ করছিলেন। সেই সময় আসলে এমন কাকে দেখে আপনার মনে হয়েছে যে হ্যাঁ আমি রাজনীতিটা করতে চাই, বা কে আপনার আইডল ছিল, বা কেন ছাত্র দলকে আপনি বেছে নিয়েছিলেন? একটা বিষয় বেশ ক্লিয়ার আমার কাছে, যে আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না। জি। আমার মনে হয় যে আমার আগে আমার আব্বা তো একজন সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু আব্বা যখন ছাত্র ছিলেন উনি ছাত্র রাজনীতিতে খুবই অ্যাক্টিভ ছিলেন। আমি যতটুকু জানি যে উনি বরিশাল বিএম কলেজে ছাত্র ইউনিয়নের উনি প্রেসিডেন্ট অথবা সাধারণ সম্পাদক ছিলেন, এরকম কিছু একটা ছিলেন। এবং আব্বার কাছে সবসময়ই আমি রাজনীতি সম্পর্কে খুব ভালো একটা ইমপ্রেশনই আমার মধ্যে ছোটোবেলা থেকেই হয়েছে। উনি সবসময় রাজনীতির কথা বলতেন। উনি সবসময় বলতেন যে স্মল লিভিং বাট বিগ থিঙ্কিং, এবং অ্যাজ এ পলিটিশিয়ান অনলি পলিটিশিয়ানস ক্যান থিঙ্ক বিগ। হ্যাঁ, তারা বড় বড় চিন্তা করার ক্ষমতা রাখে, বড় বড় কাজ করার ক্ষমতা রাখে রাজনীতিবিদরা। তো আমার মনে হয় সেইটা একটা মোটিভেশন। আর আমরা যখন ঢাকা কলেজে পড়ি, আমরা যখন আসলাম তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও তখন আসলেন, এবং ওনার একটা ফোকাস ছিল যে যারা ব্রিলিয়ান্ট ছাত্র বা বিভিন্ন সেক্টরের যারা জ্ঞানী মানুষ, ওনাদেরকে উনি মোবিলাইজ করার একটা যে চেষ্টা করেছিলেন এবং সাকসেসফুলি করেছিলেন। আমার মানে ওনাকে দেখে ওনাকে আমাদের কাছে রোল মডেল মনে হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে না, এরকম একজন নেতাই তো আমাদের দরকার, বা আমিও বড় হলে এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হব। মানে এই ধরনের একটা মোটিভেশন আমাদের মধ্যে কাজ করেছে, এবং তার জন্যই হয়তো জাতীয়তাবাদী ছাত্র দলে আমি সেই ছোটোবেলাতেই যখন ঢাকা কলেজে পড়ি তখন যোগ দিয়েছিলাম। আচ্ছা স্যার, সেখান থেকে আজকে 2025-এ আপনার কর্মব্যস্ততা বলি বা রাজনীতিতে অ্যাক্টিভ হওয়া, সক্রিয় হওয়া, আপনি আমাকে আপনাদের আগামীর যেই চিন্তাধারা, পলিসি, এগুলা একটু যদি বলেন ছোট করে। ছোট করে বলা খুব কঠিন, কারণ প্রশ্নের কলেবরটা বেশ বড়। কিন্তু আমি যে কথা বলতে চাই যে আপনারা যদি বিএনপির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যদি বিএনপিকে বিশ্লেষণ করেন, তাহলে বিএনপির জন্য দুটো ওয়ার্ড খুব ভালোভাবে যায়। একটা হলো বিএনপি সবসময়ের জন্যই বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য কাজ করেছে, ফিরিয়ে আনা। আর দ্বিতীয়ত বাংলাদেশের যে উন্নয়ন কেন্দ্রিক যে রাজনীতি, এই রাজনীতির সূচনা সবসময় বিএনপিই করেছে। আমি একটু বলি কেন। যেমন যদি ফেরত যাই, 1971 যদি ফেরত যাই, 7ই মার্চে শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন রেসকোর্স ময়দানে। ওনার ভাষণে মানুষ সবাই বেশ উজ্জীবিতই হয়েছিল, কিন্তু উনি কোনো দিক নির্দেশনা কিন্তু দিলেন না। কোনো দিক নির্দেশনা ছাড়াই উনি গ্রেপ্তার হলেন, এবং 25শে মার্চ রাতে ক্র্যাকডাউন হলো। যখন সারা দেশের মানুষ জানে না তারা কি করবে, কোন দিকে যাবে, সেই মুহূর্তেই একজন আর্মি অফিসার মেজর জিয়াউর রহমান, ওনার কণ্ঠে সবাই শুনতে পেল বাংলাদেশের স্বাধীনতার ডাক। সবাই আবার রিঅর্গানাইজ, ঘুরে দাঁড়ালো, সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। যদি আপনি দেখেন 1975-এ শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার পরিবার সবাই সহ ওনারা মারা গেলেন। তারপরেও বাংলাদেশের কিন্তু সব একটা বিপর্যস্ত অবস্থা, মানুষ জানে না কে কোথায় যাবে, কি করবে। একদলীয় শাসন উনি কায়েম করেছিলেন, এবং জিয়াউর রহমান ওই সময় কিন্তু সেভিয়ার হিসাবে বাংলাদেশে উনি আবার ফেরত আসলেন। উনি বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং বাংলাদেশকে বহু দলীয় যে গণতন্ত্র, এটাকে উনি উপহার দিলেন, গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনলেন উনি। আপনি যদি দেখেন যে এরশাদের দীর্ঘ আপনার স্বৈরাচারী যে শাসন আমল 80-র দশক, অনেকেই ওনার সাথে
জনগণের সাথে বেইমানি করে ওনার সাথে কাজ করেছে। ৮৬ নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ সহ অন্যান্য অনেক দল, বিএনপি কিন্তু করেনি। এবং বিএনপির এই যে বেগম খালেদা জিয়ার আপসহীন যে নেতৃত্ব, এই নেতৃত্বের কারণেই জেনারেল এরশাদ বাধ্য হলেন ক্ষমতা ছেড়ে দিতে এবং বাংলাদেশে আবার স্বৈরাচারী শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরত আসলো। তারপরে দেখেন এই যে দীর্ঘ আপনার এতগুলো বছর, বিশেষ করে 2009 সাল থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট এবং বিশেষ করে গত দেড় যুগের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, সেখান থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের যে নেতা জনাব অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সুদূর লন্ডনে বসে উনি পুরা দেশকে উনি অর্গানাইজ করেছেন। উনি বিএনপিকে অর্গানাইজ করেছেন, ছাত্রদেরকে অর্গানাইজ করেছেন, বিভিন্ন পেশাজীবীদের অর্গানাইজ করেছেন, যার ফলশ্রুতিতে আপনার আমাদের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, অবশ্যই গণ অভ্যুত্থানের সময় আমাদের সন্তান সময় অনেক সাহসী ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, কিন্তু এর প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই 2009 সাল থেকে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং তার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনা তার দলবল সহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আজকে আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটা সুন্দর পরিবেশে একটা নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং দেশ আবার গণতন্ত্রের পথে ফেরত আসবে। তো আমি অনেকগুলো মাইলস্টোন বললাম এবং কিভাবে বিএনপি যুক্ত প্রত্যেকটা মাইলস্টোনের সাথে গণতন্ত্রকে ফেরত আনার জন্য। এখন যদি বলি উন্নয়নের আপনি দেখবেন একটা এরকম একটা মাইলস্টোন, অনেকগুলো মাইলস্টোন আছে। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আপনি যে 19 দফা ওনার যে কর্মসূচি, এই 19 দফাই বাংলাদেশের সর্বপ্রথম আপনার ডেভেলপমেন্ট সেন্ট্রিক যে রাজনীতি, সরকার ব্যবস্থা প্রবর্তন করে। আমি শুধু একটা উদাহরণ দিই, ওনার 19 দফার মধ্যে খাল কাটা কর্মসূচি। ওই সময় উনি কোদাল হাতে সারা দেশ ঘুরে বেরিয়েছে। উনি কৃষক, শ্রমিক, সাধারণ ছাত্র ছাত্রী, শিশুদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন খাল কাটার জন্য। এবং আজকে যদি কেউ সুনির্দিষ্ট গবেষণা করে তাহলে পরে ওনারা দেখতে পারবেন যে ওই সময় যে উনি খাল কাটার যে কর্মসূচি, যে খালগুলো খনন করেছিলেন, তার ফলে আমাদের এগ্রিকালচারে কি অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের ক্রপ এগ্রিকালচার বলেন, আমাদের হর্টিকালচার বলেন, আমাদের ইভেন ফিশারিজ, হ্যাঁ, আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ। আমাদের প্রায় 18 কোটি মানুষ খেয়ে আছে। এবং ক্লাইমেট চেঞ্জ, পরিবেশগত যে বিপর্যয়, সেখান থেকেও রক্ষা করার ব্যাপারে খাল কাটা কর্মসূচি কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের এই ভূখণ্ডে আছে। তারপরে যদি দেখি আমাদের বেগম খালেদা জিয়া, উনিও আপনার বিভিন্ন রকম উন্নয়ন কর্মসূচি নিয়েছিলেন। আমি শুধু একটা বলি, আপনি যেহেতু নারী, এই যে মেয়েদের আপনার ফুড ফর এডুকেশন অথবা ক্যাশ ফর এডুকেশন, খাদ্য অথবা টাকার বিনিময়ে একজন মেয়ে সন্তানকে স্কুলে পাঠানো, গরিব মেয়ের সন্তানকে স্কুলে পাঠানো, এই কর্মসূচি প্রবর্তনের জন্য আজকে যদি আপনি দেখেন যে এনরোলমেন্ট রেট, প্রাইমারি স্কুলের এনরোলমেন্ট রেট আপনার গার্লদের ইজ হায়ার দ্যান বয়েজ। হ্যাঁ, এবং এই ফুড অর ক্যাশ ফর এডুকেশনের জন্য মেয়েরা শিক্ষিত হয়েছে। শুধু শিক্ষিতই হয়নি, মেয়েদের পার্টিসিপেশন আপনার যে লেবার ফোর্সে বেড়েছে। এই যে আমাদের যে বিশাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা দাঁড়িয়েই আছে আমাদের ইয়াং যে মেয়ে, হ্যাঁ, যে ওদের যে শক্তি, ওদের যে আমরা কর্মস্পৃহা, হ্যাঁ, ওদের উপরে ভর করে কিন্তু আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। আমাদের দেশের যে শু ইন্ডাস্ট্রি, এটাও আমাদের এক্সপোর্টেবল একটা ইন্ডাস্ট্রি, এটাও দাঁড়িয়ে আছে আমাদের মেয়েদের ক্ষমতা, তাদের যে কর্মক্ষেত্রে প্রবেশ, এর উপরে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা যদি ফার্টিলিটি রেট দেখি, আমাদের দেশে ফার্টিলিটি রেটের একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখন ফার্টিলিটি ইজ অলমোস্ট 2। হ্যাঁ, তার মানে আমাদের জনসংখ্যার যে নিয়ন্ত্রণ, এইটাও সম্ভব হয়েছে আমাদের এই যে ক্যাশ আর ফুড ফর এডুকেশন এবং মেয়েদেরকে যে স্কুলে ধরে রাখা, তাদেরকে আপনার কর্মক্ষেত্রে তাদের পার্টিসিপেশন বাড়ানো, বা মেয়েরা যে আপনার ঘরের কর্তৃত্ব নিয়েছে, তাদের যে এক্সপেন্ডিচার, আমরা ঘরের জন্য কি খরচ করব না করব, এই দায়িত্বটা মেয়েরা নিয়েছে। এটার একটা বড় ইম্প্যাক্ট হয়েছে, তাদের ফার্টিলিটি অনেক রিডিউস করেছে। তো এই সবগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে একটার সাথে একটা যুক্ত। আজকে যে আমরা এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বললাম, এটারও কিন্তু সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং
বেগম খালেদা জিয়া 91-এর যে সরকার, ওই সময় ওনারা যে পলিসিগুলো নিয়েছিলেন, স্বল্প কোল্যাটারালে লোন দেওয়া, ইয়াং এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এই যে ব্যাক টু ব্যাক এলসি সিস্টেম ডেভেলপ করা, এগুলোর জন্যই আজকে আমরা বিশ্ববাজারে গার্মেন্টস সেক্টরে আমরা নাম করেছি, সবাই আমাদের খুব সুনজরে দেখে। এখন যদি আমরা আসি যে 5ই আগস্ট, এই যে 5ই আগস্ট একটা বড় একটা মাইলস্টোন আমাদের জাতির জন্য, এবং 5ই আগস্ট আমাদেরকে বলে দিয়েছে যে আমরা আর অতীতের যে রাজনৈতিক কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো সেখানে আমরা ফেরত যেতে পারবো না। কিন্তু এই যে পরিবর্তন এবং এই যে আপনার কনটেক্সটের পরিবর্তন, এটা কিন্তু আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই স্বৈরাচারকে একসময় চলে যেতে হবে, এবং চলে গেলে পরে আমাদের যে ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা, ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা, ধ্বংসপ্রাপ্ত কৃষি ব্যবস্থা, এগুলোকে পুনরুদ্ধার করতে হলে পরে আমাদের একটা সম্মিলিত চিন্তাভাবনা দরকার আছে, আমাদের সম্মিলিত কাঠামোর দরকার আছে। এই জন্যই উনি 2022 সালে সর্বপ্রথম আপনার এই যে 31 দফার যে রাষ্ট্র মেরামতের কাঠামোটা, এইটা উনি জাতিকে উপহার দিয়েছিলেন। এবং ওটা উনি একা ডেভেলপ করেননি, উনি ওই সময় স্বৈরাচার বিরোধী যতগুলো গণতান্ত্রিক মনা দল ছিল সবার সাথে কনসালটেশনের ভিত্তিতেই উনি 31 দফা তৈরি করেছিলেন। এবং 31 দফা আজকে আমরা সারা দেশে প্রচার করছি যে কিভাবে আমাদের বাংলাদেশের ভাগ্য উন্নয়ন করতে পারে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে, এবং স্বৈরাচার হাসিনার ধ্বংস করার সব যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার কিভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে, এই নিয়ে আমরা অনেক আলোচনা করছি। স্যার, আপনি তো স্বাস্থ্য খাত নিয়ে মেইনলি কাজ করছেন, পুষ্টি, নিউট্রিশন, দেন নারী স্বাস্থ্য। তো আগামীতে আপনার এই সেক্টরগুলোতে আপনার কি আসলে চিন্তা, যে আপনি কিভাবে আপনার অবদানটা রাখতে চান? এটা আমার ব্যক্তিগত অবদান নেওয়া না, এখানে আমাদের দলীয় কিছু চিন্তাভাবনা আছে। আমি একটুকে যা বললাম যে 31 দফার কথা, 31 দফার মধ্যে মোটা দাগে এটাকে দুভাগে ভাগ করা যায়। 31 দফার মধ্যে যতগুলো পয়েন্ট আছে, কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে মেরামত করার রূপরেখা দেওয়া আছে। যেমন আমাদের নির্বাচন ব্যবস্থা কিভাবে আমরা মেরামত করব, আমরা সংসদকে কিভাবে মেরামত করব, আমরা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে মেরামত করব, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে মেরামত করব, দুর্নীতি দমনকে আমরা কিভাবে ব্যবস্থাকে মেরামত করব, বিচার ব্যবস্থাকে কিভাবে মেরামত করব, এই রূপরেখা 31 দফার একটা অংশ, বড় অংশ। আর একটা বড় অংশ হলো আমরা যারা মানুষ, আমরা এই দেশে যারা বসবাস করি, আমরা আমাদের এবং আমাদের সন্তানদের আমাদের স্বাস্থ্য আমরা কিভাবে সাস্টেনেবলি আমরা উন্নয়ন করব, আমরা স্বাস্থ্য উন্নয়ন কিভাবে হবে, আমাদের শিক্ষা কিভাবে উন্নয়ন হবে, আমাদের শিক্ষা কিভাবে কর্মবাজারের সাথে যুক্ত হবে, আমাদের কৃষির উন্নয়ন কিভাবে করা যায়, কৃষকদের জীবনের মান কিভাবে বাড়ানো যায়, আমাদের খাদ্য নিরাপত্তা কীভাবে আমাদের উন্নয়ন হবে, আমাদের শিশু, আমাদের মা, এদের পুষ্টি আমরা কীভাবে উন্নয়ন করব, আমরা জলবায়ুর যে চ্যালেঞ্জগুলো আমাদের দেশে আছে, এই চ্যালেঞ্জগুলোকে আমরা কীভাবে মোকাবেলা করব, এগুলোর আমাদের নারী উন্নয়ন কিভাবে হবে, আমাদের যে বিশাল যুবশক্তি আছে, যুবক যে আমাদের ইয়থ পপুলেশন, এদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এদেরকে আমরা কীভাবে কর্মক্ষম করব। এছাড়াও আমাদের একটা ডিসেবল পপুলেশন, আমাদের জনগোষ্ঠী আছে, অলমোস্ট 90 মিলিয়ন, 90 লাখ আমাদের ডিসেবল পপুলেশন আছে। এই 90 লাখের মধ্যে 40 লাখ কিন্তু ভোটার। কিন্তু এই ডিসেবল পপুলেশনকে আমরা দেখি যে এরা ডিপেন্ডেন্ট পপুলেশন, এদেরকে সাপোর্ট করতে হয়। কিন্তু আমরা চিন্তা করছি এদেরকে কীভাবে আমরা প্রোডাক্টিভ পপুলেশন হিসেবে ট্রান্সফর্ম করব। আমাদের আয়ু বাড়ছে, এখন আমাদের গড় আয়ু 72 বছরের বেশি। তার মানে ধীরে ধীরে আমাদের দেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়বে। কিন্তু আমরা সরকারি চাকরি যদি দেখি, 59 বছর বয়সে একজন রিটায়ার হয়ে যায়। তো রিটায়ার মানে তো তার জীবনের শেষ না, সে হয়তো 80 বছর পর্যন্ত বাঁচবে বা 90 বছর পর্যন্ত বাঁচবে। এদের এই যে বাদবাকি যে জীবনটা আমরা কিভাবে কর্মক্ষম রাখবো, একটা টার্মিনোলজি আমরা বলি লংজিভিটি ডিভিডেন্ড, শুধুমাত্র ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না, মানে ইয়তদের স্কিল এবং কর্মসংস্থান না, ইভেন যারা এল্ডারলি পপুলেশন তাদেরকে আমরা কীভাবে রিস্কিল করব। একজন হয়তো
একজন শিক্ষকতার চাকরি করতেন, এখন উনি রিটায়ারমেন্টের পরে আমরা হয়তো তাকে অন্য কোনো আরেকটি স্কিল তার মধ্যে ডেভেলপ করাতে পারি যেটা তার বয়সের জন্য উপযুক্ত, এবং তাকে কীভাবে আমরা কর্মক্ষম রাখবো জীবনের শেষ দিন পর্যন্ত, যাতে উনি কর্মক্ষম থাকেন এবং এল্ডারলি পপুলেশনকে যাতে আমরা ডিপেন্ডেন্ট না ভেবে, বোঝা না ভেবে তাদেরকে আমরা একটা প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করতে পারি। এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি। আমাদের 31 দফার কাঠামোর মধ্যেই এই কাজগুলো হচ্ছে, এবং আশা করি যদি আমরা এই সব কাজ, যেসব চিন্তাভাবনা আমরা করছি, যেসব পরিকল্পনা আমরা গ্রহণ করছি, এগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় যে আমাদের যে সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ, একটা ফরওয়ার্ড লুকিং, একটা মডার্ন, একটা উন্নত বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে আমরা সেই জায়গাতে নিয়ে যেতে পারবো। আমরা খুবই আশাবাদী স্যার। তবে একটা ব্যাপার কি, বাংলাদেশের চিকিৎসা খাত বা স্বাস্থ্য খাত নিয়ে কেন জানি আমাদের মধ্যে খুব একটা নেগেটিভিটি বিরাজ করে। আমরা চিকিৎসা ব্যবস্থায় খুব একটা রিলাই করতে পারি না, মনে হয় যে পার্শ্ববর্তী দেশে যদি যেতে পারতাম। এই যে আমাদের যে একটা চিন্তা, এই ব্যাপারটা আপনার কি মতামত? এটা কেন হচ্ছে, এটা একটা স্বাস্থ্য খাতে এটা একটা বড় সমস্যা। আপনি জানেন কিনা জানি না, আমাদের দেশ থেকে প্রতি বছর 7 থেকে 9 বিলিয়ন ডলার বাইরে চলে যায় শুধুমাত্র দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য। ইন্ডিয়াতে অনেকগুলো হসপিটাল, অনেক শহর আছে যেখানে আপনি স্বাস্থ্য বিভিন্ন হসপিটালের কাস্টমার মূলত বাংলাদেশি। আপনি থাইল্যান্ডে যাবেন একই অবস্থা, সিঙ্গাপুরে একই অবস্থা, এখন আবার দুবাইতে যাচ্ছে। তো এটার বড় একটা কারণ হলো যে গত অনেক বছরের মানুষের মধ্যে জমানো ফ্রাস্ট্রেশন এবং আনমেট নিড, আমরা ইংরেজিতে বলি আনমেট নিড, এবং তার ফলে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে জনগণের কাছ থেকে। স্বাস্থ্য ব্যবস্থা একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, একটা ল্যাক অফ ট্রাস্ট, যে আস্থার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেছে। আমরা হাসপাতালে গেলেই প্রথমেই চিন্তা করি আমি চিকিৎসা পাবো তো, আমি কি সুস্থ হয়ে ফিরে বাড়ি যেতে পারবো, আমি ঠিক চিকিৎসাটা পাবো কিনা, আমাকে যে প্রেসক্রিপশনটা দিচ্ছে এই ওষুধের লিস্টটা কি অনেক বেশি লম্বা না, আমার পকেট থেকে বেশি টাকা চলে যাচ্ছে, বা আমাকে যে ডায়াগনস্টিক টেস্ট দিচ্ছে এটা কি সঠিক, আমার কি এতগুলো টেস্ট করার দরকার আছে। এই প্রশ্নগুলো রোগীর মনের মধ্যে চলে আসে, কারণ রোগীর যে পূর্বের অভিজ্ঞতা এটা অতটা ভালো না। তো এগুলোকে সব কিছু নিয়ে আমরা ভাবছি। আমরা স্বাস্থ্যের উপরে একটা খুব ডিটেইলড কর্মপরিকল্পনা আমরা তৈরি করেছি। আমরা মনে করি যে আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা যদি উন্নয়ন করতে হয়, প্রথমে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্য খাতে বর্তমান বরাদ্দ হলো আমাদের জিডিপির মাত্র 0.677%, ইস লেস দ্যান 1%। তার চেয়েও বড় কথা, এই যে কম বরাদ্দ, এই কম বরাদ্দটা আমরা পুরোপুরি আমাদের স্বাস্থ্য খাত খরচ করতে পারে না। অর্থ বছর শেষে অলমোস্ট 15-20% টাকা আবার ফেরত যায়। কিন্তু এখানে যদি আমরা একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা পেতে চাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিকমেন্ডেশন অ্যাটলিস্ট 5% অফ জিডিপি শুড বি অ্যালোকেটেড টু হেলথ, কিন্তু সেখানে আমাদের 1%-এর নিচে। তো আমরা বিএনপি থেকে আমরা যে কথাটা বলছি, আমরা স্বাস্থ্যখাতের যে বরাদ্দ এটা আমরা ইনক্রিমেন্টালি ধীরে ধীরে আমরা 5%-এ নিয়ে আসবো। বর্তমানের 0.76% থেকে 5%-এ নিয়ে আসবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা মনে করি একটা দেশের প্রাইমারি হেলথ কেয়ার যদি শক্তিশালী না হয়, যদি আমরা প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে স্বাস্থ্যসেবা এগুলো যদি দিতে না পারি, তাহলে পরে কখনোই আমরা একটা ভালো হেলথ আউটকাম পাবো না। তো আমাদের চিন্তা, আমাদের যেটা প্ল্যান সেটা হলো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে এবং শহর অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে আমরা বলি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা তৈরি করব। বর্তমানে বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু কোনো কোনো ইউনিয়নে ওই স্বাস্থ্যকেন্দ্র হয়তো কোনো ডাক্তার নাই, কোনো জায়গায় ডাক্তার নাই বা অন্য কোনো স্বাস্থ্যকর্মীও নাই, খালি বিল্ডিং পড়ে আছে। এবং খুব দুঃখের বিষয়, আমি নিজেই দেখেছি কোনো কোনো ইউনিয়নে যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এমনি গ্রামের ছেলেমেয়েরা তারা ওখানে এমনি খেলাধুলা করছে, আড্ডা মারছে। এ খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট তৈরি করব।
গ্রামে তো তাও কিছু বিল্ডিং আছে ইউনিয়নগুলোতে। শহরে আমাদের যেমন ঢাকা শহর বা চিটাগং শহর, সরকারের প্রাইমারি হেলথ কেয়ার যে সিস্টেম, এই সিস্টেমের কোনো কিছুই নাই। শহরে প্রাইমারি হেলথ কেয়ার ডিপেন্ড করে ডোনারদের সাহায্য অথবা কোনো এনজিওর ইন্টারভেনশনের উপরে, সরকারের কিছু নাই। তো বিএনপি থেকে আমরা বিশ্বাস করি, আমরা চাই যে প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের দুটো অংশ থাকবে। একটা অংশ হলো ট্রিটমেন্ট দিবে, যেটা স্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের, আর তার নিচে প্রতিটি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের নিচে 3টে করে প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে এবং অথবা কমিউনিটি ক্লিনিকের আদলে, আপনারা অনেকেই কমিউনিটি ক্লিনিকের নাম শুনেছেন, ওই আদলে 3টি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে। এক একটি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রে 3 জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে, স্বাস্থ্যকর্মী থাকবে। এই প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার তাদের প্রথম কাজই হবে আপনার প্রিভেনশন এবং প্রমোশন। যেমন ওনারা প্রতি মাসে বা 1 মাস পর পর প্রতিটি ঘরে ওনারা যাবেন, যে যারা অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার তাদের ব্লাড প্রেশার মনিটরিং করবেন। আচ্ছা, তাদের সুগার, যারা সাসপেক্টেড ডায়াবেটিস তাদের সুগার লেভেল দেখবে। যারা মহিলারা আছেন অ্যাডাল্ট উইমেন, ওনাদের সার্ভাইকাল ক্যান্সার ঝুঁকি থাকে, ওনাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করবে। ছোট যারা বাচ্চা আছে 5 বছরের নিচে যাদের বয়স, তাদের গ্রোথ মনিটরিং এবং প্রমোশন তারা করবে। তার মানে তাদের উচ্চতা দেখবে, তাদের ওজন নেবে, বোঝার জন্য যে এই বাচ্চারা সঠিকভাবে বাড়ছে কিনা। যদি তার গ্রোথ প্যাটার্ন এক্সপেক্টেড থাকে ভালো, আর যদি গ্রোথ প্যাটার্ন যে এক্সপেকটেশন তার নিচে থাকে, তাহলে বাচ্চার বাবা মার সাথে স্বাস্থ্যকর্মী এনগেজড হবে, তাদের সাথে আলোচনা করবে, তাদের খাদ্যাভ্যাস বা যদি ছোট বাচ্চা হয় তাদের ব্রেস্ট ফিডিংয়ের কী অবস্থা, তাদের অসুখ বিসুখ নিয়ে কী অবস্থা, এগুলো নিয়ে কথাবার্তা বলবে। আর যদি বাচ্চার গ্রোথ প্যাটার্ন যদি নিম্নগামী থাকে, তখন বাচ্চাকে যে নিয়ারেস্ট প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট সেখানে ট্রিটমেন্টের জন্য পাঠাবে। এছাড়াও প্রিভেনশন এবং প্রমোটিভ সার্ভিসের মধ্যে আমরা মেন্টাল হেলথকে অ্যাড করতে চাই। মেন্টাল হেলথ স্ক্রিনিং করবে, কারণ মেন্টাল হেলথ এটা দিন দিন খুব প্রয়োজনীয় এবং এটা মারাত্মক অবস্থা ধারণ করছে। আপনারা জানেন কিনা যে আমাদের দেশে আপনার অ্যাডোলেসেন্টদের মধ্যে কিন্তু মেন্টাল হেলথ প্রবলেমটা এখন সাংঘাতিক মারাত্মক, এবং আমাদের সুইসাইড রেট ইজ অলসো ভেরি হাই। তো আমরা মনে করি যে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে এখন আমাদের মেন্টাল হেলথকে ইন্টিগ্রেট করা উচিত। মেন্টাল হেলথ ছাড়াও যে জেরিয়াট্রিক হেলথ, বয়স্ক মানুষদের যে স্বাস্থ্য, ওনাদের কিছু স্পেশাল হেলথ নিডস আছে, সেগুলোও আমাদের প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিসের মধ্যে অ্যাড থাকবে। এখন প্রিভেনশন এবং প্রমোশনের পরে যদি কারো রোগ আক্রান্ত হয়, চিকিৎসা দরকার হয়, তখন সেটা আমি হই আপনি হই, আমাদের একটা অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। এটা কিছুটা ইউকের, ইউনাইটেড কিংডমের আপনার যে জেনারেল প্র্যাকটিস জিপি মডেল, ওই মডেলের মতো প্রত্যেকটা নাগরিকের নিজস্ব অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে চিকিৎসা নেওয়ার জন্য। এবং সেখানে যদি উনি রোগী যাওয়ার পরে যদি চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় থাকে, যদি প্রাইমারি হেলথ কেয়ারের তাদের ম্যান্ডেটের মধ্যে এটা থাকে, তাকে চিকিৎসা দিবে। আর যদি চিকিৎসা দিতে না পারে, তখন ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে যে হাসপাতালে এই রোগীর যাওয়া দরকার, সেই হাসপাতালে রেফার করে পাঠিয়ে দেবে। তার অর্থ আমরা একটি হেলথ কার্ডের মাধ্যমে প্রতিটি রোগীকে আমরা ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের সাথে যুক্ত করব। এতে করে যেটা হবে, কোনো রোগী প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট ভিজিট না করে সরাসরি কোনো হসপিটালে আর যেতে পারবে না, যাবে না। এবং যেহেতু যেতে পারবে না, সেই কারণে বড় বড় হসপিটালগুলোতে যে ওভার ক্রাউডিং, আমরা বিশ্বাস করি ওভার ক্রাউডিংটা কমে যাবে। এবং ওভার ক্রাউডিংটা কমে গেলে পরে আমাদের হেলথ, প্রতিটি নাগরিকের যে হেলথ কার্ড থাকবে, যখনই কেউ প্রাথমিক যে স্বাস্থ্যসেবা ইউনিট, প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট সেখানে যাবে, এই হেলথ কার্ড এটার মাধ্যমে ওই রোগী ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের সাথে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবেন। এবং আরেকটা যে ডিজিটাল সিস্টেম আছে, আমরা বলি ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের সাথেও রোগী যুক্ত হয়ে যাবেন। তাতে করে যেটা হবে, প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থেকে ওনারা যদি চিকিৎসা দিতে পারেন তো ওনারা চিকিৎসা দিয়ে দেবেন, আর চিকিৎসা দিতে না পারলে অ্যাপ্রোপ্রিয়েট হাসপাতালে রোগীকে রেফার করবে। এবং সে হাসপাতালে যখন রোগী যাবে,
তখন ওই হাসপাতালের ডাক্তার সাহেব যখন ওই হেলথ কার্ড আবার সোয়াইপ করবেন, তখন ওই রোগীর ওই ডাক্তার সাহেবের যে কম্পিউটার স্ক্রিন, সেখানে দেখা যাবে যে ওই রোগী এর ইতিপূর্বে কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন, কোন ধরনের ওষুধ খেয়েছেন, দ্য ডায়াগনস্টিক টেস্ট কী ছিল, রেজাল্ট কী ছিল, ওগুলোর উপরে ভিত্তি করে ডাক্তার সাহেব খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার চিকিৎসার সামনের দিকে আর কী কী স্টেপ আছে। তো আমরা মনে করি যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে যে চিকিৎসার যে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, রোগী অনেক ভালো চিকিৎসা পাবে। এছাড়াও আরেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি, কারণ ওষুধ নিয়ে আমাদের দেশে অনেক বিতর্ক আছে। আমরা চিন্তা করছি আমরা ইলেকট্রনিক পোর্টাল, প্রেসক্রিপশন পোর্টাল আমরা তৈরি করব, এবং যখন কেউ ওষুধ প্রেসক্রাইব করবে, যে কোনো ডাক্তার যখন এই ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে যদি প্রেসক্রাইব করে, দুটো বেনিফিট। একটা বেনিফিট হলো যে প্রাইমারি হেলথ কেয়ার, যেহেতু আমি বলছি যে এটা ফ্রি, সো প্রাইমারি হেলথ কেয়ারের জন্য যে ডায়াগনস্টিক টেস্ট সেটাও ফ্রি, যে ওষুধ লাগবে সেটাও ফ্রি। সুতরাং এই ইলেকট্রনিক প্রেসক্রিপশনের মধ্যে যদি কয়েকটা ওষুধ, 3টা বা 4টা ওষুধ থাকে বা 2টা ওষুধ থাকে, যেগুলো প্রাইমারি হেলথ কেয়ারের যে ওষুধের লিস্ট, ওই লিস্টের মধ্যে পড়ে, তাহলে রোগীকে এই ওষুধের পয়সা দেওয়া লাগবে না। একটা প্রাইভেট ফার্মেসিতেও যদি যায়, তাহলে ফার্মেসি ওষুধটা রোগীকে ফ্রি দেবে এবং ফার্মেসি সরকারের কাছ থেকে রিএম্বার্সড হবে, সরকার এই ওষুধের দামটা দিয়ে দেবে। তো প্রেসক্রিপশন ই পোর্টালটা আমরা মনে করি যে আমাদের ওষুধ প্রেসক্রিপশনে যে অ্যানোমালিসগুলো আছে, যে কমপ্লেনগুলো আছে, এটার অনেকটাই সমাধান করতে পারবে। এখন আসি প্রাইমারি হেলথ কেয়ার থেকে রেফার্ড হয়ে যদি যখন রোগী যাবে, উপরের দিকে যাবে, বর্তমানে আমরা বলি জেলা হসপিটাল এবং উপজেলা হসপিটাল। এই মুহূর্তে জেলা উপজেলা হসপিটালগুলো ডিসকানেক্টেড, একটা কোনো কানেকশন নাই। আমরা এইটাকে একটা ইউনিট হিসেবে দেখতে চাই। প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট যেমন আমরা বললাম, ডিসক্রাইব করলাম, এরকম সেকেন্ডারি বা টার্সিয়ারি হেলথ কেয়ার ইউনিট, এই ইউনিটের মাঝখানে থাকবে জেলা হসপিটাল এবং তার চারপাশে থাকবে কয়েকটা উপজেলা হসপিটাল, যেগুলো স্পেশালাইজ কেয়ার, যেগুলোর জন্য অনেক বিশেষজ্ঞ ডাক্তার দরকার, সেগুলো বেশিরভাগই থাকবে জেলা হসপিটাল। তো জেলা হসপিটাল হবে আমাদের দেশে রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সর্বোচ্চ জায়গা, এবং সেখানে জেলা হসপিটালগুলোকে ওইভাবেই আমরা চাই ইকুইপ করতে, ডাক্তার, ইকুইপমেন্ট সব কিছু দিয়ে ওইভাবে আমরা ইকুইপ করতে চাই। মানে রোগীকে আর শহরমুখীও ইনফ্যাক্ট হতে হচ্ছে রাইট, আমরা চাই না যে জেলার বাউন্ডারির বাইরে রোগীকে আসতে হোক। শুধুমাত্র হয়তো খুব বেশি স্পেশালাইজড কেয়ার, যেমন কিডনি ট্রান্সপ্লান্টেশন বা আপনার হার্টের কোনো জটিল অপারেশন, হ্যাঁ, সেগুলোর জন্য হয়তো স্পেশালাইজড হাসপাতালে আসতে হতে পারে, কিন্তু স্পেশালাইজড ওই সমস্যা ছাড়া আমরা চাই না যে রোগী তার জেলা বাউন্ডারির বাইরে যাক। এইটার মাধ্যমে আমরা মনে করি যে রোগীর যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এইটাও সিগনিফিকেন্টলি কমে যাবে। আরেকটা যারা বড় পরিবর্তন আমরা আশা করি যে আমরা করতে পারবো, সেটা হলো অ্যাম্বুলেন্স সার্ভিস। এই মুহূর্তে উপজেলাতে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু কোথাও হয়তো বিকল হয়ে পড়ে আছে, কোথাও হয়তো অন্য কোনো হাসপাতালের কর্মচারী অ্যাম্বুলেন্সটাকে পার্সোনাল কাজে সার্ভিস ঠিকমতো পাচ্ছে না। আমরা চাই জেলায় সব অ্যাম্বুলেন্সগুলোকে জেলায় নিয়ে আসতে, জেলায় একটা অ্যাম্বুলেন্স পুল তৈরি হবে। যেমন এখন জেলাতে আপনার বলে ডিসি পুল, গাড়ির ডিসি পুল, ডেপুটি কমিশনার আছে, তার একটা গাড়ির পুল আছে, ওখান থেকে সব গাড়িগুলো ম্যানেজড হয়, অন্যান্য যারা অফিসিয়াল তারা ওখান থেকে গাড়িগুলো পায়। এরকম অ্যাম্বুলেন্সেরও একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তাদের ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা অ্যাম্বুলেন্স পুল থাকবে, তাদের একটা সফটওয়্যার থাকবে, সফটওয়্যারের মাধ্যমে তারা জানবে যে তাদের অ্যাম্বুলেন্স পুলের অ্যাম্বুলেন্সটা এখন কোন জায়গায় আছে, এবং একটা কমন ডায়ালিং নাম্বার থাকবে। ওই জেলার সব বাসিন্দারা ওই নাম্বারটা জানা থাকবে, যাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন ওখানে ডায়াল করলে পরে ওই যেখান থেকে কলটা আসতেছে সেখানকার সবচেয়ে কাছে যে অ্যাম্বুলেন্সটা থাকবে তাকেই বলা হবে ওখানে যেতে এবং রোগীকে পরিবহন করে যেখানে নেওয়ার দরকার ওই জেলার মধ্যে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই পরিবর্তনগুলো মূলত আনতে চাচ্ছি, কিন্তু সব কিছুর ফাউন্ডেশন হলো প্রাইমারি হেলথ কেয়ার। আমরা বিশ্বাস করি যদি আমরা প্রমোটিভ এবং প্রিভেন্টিভ সার্ভিসকে স্ট্রং করতে না পারি, এবং প্রমোটিভ প্রিভেন্টিভ সার্ভিস দ্বারা ডেলিভার করেন যারা স্বাস্থ্যকর্মী, এখন 3 রকমের স্বাস্থ্যকর্মী আছে আমাদের দেশে। একটা হলো আমরা বলি CHCP, আরেকটাকে বলি আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট HA,
আর একটা বলি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, FWA। এই 3 ধরনের স্বাস্থ্যকর্মী গ্রাম লেভেলে এখন আছেন, কিন্তু ওনারা ফ্র্যাগমেন্টেড, বিভিন্ন 3 জন 3 ডিপার্টমেন্টের, কাজের কোনো সমন্বয় নাই। আমরা এদেরকে এক জায়গায় নিয়ে আসতে চাই। আমরা ভিন্ন ভিন্ন নাম রাখতে চাই না। আরেকটা কথা আমি একটু বলবো যে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করাটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করা ইম্পর্টেন্ট, এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করতে হলে যারা স্বাস্থ্যকর্মীর চাকরি করবে তাদের চাকরির নিরাপত্তা অনেক জরুরি, তাদের জীবনের এবং জীবিকার যে উন্নয়ন এইটাও অনেক জরুরি। এখন আমি আমার সাথে অনেক সময় যেমন CSCP-দের কথা হয়, অনেকেই গত 6 মাস বেতন পায় নাই, অনেকেই গত 1 বছর বেতন পায় নাই। তো একজন ফ্রাস্ট্রেটেড স্বাস্থ্যকর্মী তো স্বাস্থ্য সেবা ডেলিভারি করতে পারে না। সো আমরা যে স্বাস্থ্যের মান উন্নয়ন করতে চাই, সর্বপ্রথম আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের মান উন্নয়ন করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ারকে ইউনিভার্সাল করতে হবে, শহরে এবং গ্রামের সবার এই অ্যাক্সেসটা থাকতে হবে, এবং এই প্রাইমারি হেলথ কেয়ার যারা ডেলিভার করে তাদেরকে সুরক্ষিত করতে হবে। এটা না করলে পরে আমার মনে হয় না যে আমরা স্বাস্থ্যের যে ডিজায়ার্ড আউটকাম, এই আউটকামটা আমরা পাবো। আপনি খুব দারুণ কথা বলেছেন স্যার, যে যারা আসলে নার্স বা ডক্টর, ইনফ্যাক্ট প্রতি বছর এত মেডিকেল স্টুডেন্টস বের হচ্ছে, তাদের মধ্যে একটা হতাশা যে আমরা প্রপারলি চাকরি পাচ্ছি না, প্রপারলি আমরা ওই সুযোগটা পাচ্ছি না বা বেতনটা পাচ্ছি না যেরকম আমরা চাচ্ছি। তো এই জায়গাটাতেও আসলে শিক্ষা অনেক বড় একটা ফ্যাক্টর, যে শিক্ষা খাতটাকেও সেভাবে কিন্তু ডেভেলপমেন্টের আন্ডারেও আনতে হবে। আর আমার যেটা মনে হয় ঔষধ কোম্পানি যারা, তাদেরও এখানে বেশ বড় একটা রোল প্লে করার জায়গা আছে। রাইট। সো হেলথ, এটাকে তো আমাদের একটা সিস্টেম পার্সপেক্টিভে দেখতে হবে। ঠিক এই বিল্ডিংয়ের মতো, একটা বিল্ডিং যদি আমি ঠিকমতো দাঁড়া করাতে চাই, আমার অনেকগুলো পিলার লাগে। তো হেলথেরও তো এরকম অনেকগুলো পিলার আছে। তো আপনি যেগুলো বললেন, একজন ডাক্তার, নার্স, একজন প্যাথোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, এরা ওই হেলথ সিস্টেমের যে বিল্ডিংটা, ওটা ভিন্ন ভিন্ন পিলার। কারণ একটা পিলার খুব মজবুত আর 3টা পিলার একেবারে অকেজো, তাতে বিল্ডিংটা টিকবে না। আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদের দেশে যদি আপনি নার্সিং পেশাকে দেখেন, আমিও মেডিকেল কলেজ যখন পড়েছি, নার্সদেরকে কিন্তু খুব লুক ডাউন করা হয়। আমাদের দেশে এখনও আজকে যদি আমার বা আপনার সন্তান, মেয়ে বা ছেলে হোক, যদি তাকে নার্সিং পড়তে বলা হয়, এটা এক ধরনের মনে হবে যে কেন আমি নার্সিং পড়াবো, হ্যাঁ আমরা তত গরিব না। তার অর্থ নার্সিং পড়তে সেই যায় আর যার আর কোথাও পড়ার তেমন কোনো সুযোগ নাই। যাদের পেশাগত জীবনেও দেখা যায় যে নার্সরা যখন চাকরিতে ঢোকে, যে লেভেলে, সরকারি যে লেভেলে ঢোকে, হয়তো সেই লেভেলেই ম্যাক্সিমাম নার্সকে রিটায়ার করতে হয়, তাদের কোনো ক্যারিয়ার পাথ নাই। তো নার্স এবং ডক্টর এবং অন্যান্য যে আপনার প্রফেশনালরা আছেন হেলথ সিস্টেমে, সবাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা যদি একজন নার্সকে সেইভাবে গড়ে তুলতে না পারি, আমি একজন নার্সকে যদি আমরা সেই সামাজিক রিকগনিশন দিতে না পারি, একজন নার্সকে যদি আমি ক্যারিয়ার প্যাথ হয়ে দিতে না পারি, একজন নার্সের যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থার যদি আমি কোনো উন্নতি করতে না পারি, তাহলে পরে একজন নার্স তো ওইভাবে মোটিভেটেডই হবে না তার কাজ করার জন্য। তার দায়িত্বই তো সে পালন করবে, এবং তার জন্যই তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এত সমস্যা। সুতরাং আমরা মনে করি যে ডাক্তারসহ অন্যান্য যে প্রফেশনালরা আছেন হেলথ সিস্টেমে, সবাইকে ইকুয়ালি গুরুত্ব দেওয়া, সবাই ট্রেনিংকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে সেই ট্রেনিংটা কীভাবে ভালোভাবে করে তাদেরকে বিশ্বমানের একজন স্বাস্থ্যকর্মীতে পরিণত করা যায়, সেগুলো আমাদের করতেই হবে। সেগুলো না করতে পারলে আমার মনে হয় না যে আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবছি, আমরা পরিকল্পনা করছি, এটা কখন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারবো। আসলে একদম ঠিক। আর স্যার, আপনি যদি বর্তমান প্রজন্মকে কোনো ইনফরমেশন বা উপদেশ বা পরামর্শ দিতে চান যে হ্যাঁ তোমরা আসলে বিদেশমুখী হয়েও না, তোমরা দেশের জন্য কাজ করো, তাহলে আপনার পরামর্শ বা আপনার ইয়েটা কি হবে ওদের জন্য? রোগীকে আমি অবশ্যই বিদেশমুখী হতে মানা করব, কারণ আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে আমরা একটা ট্রাস্টের সম্পর্ক এখানে থাকবে, রোগীরা স্বাস্থ্য ব্যবস্থাকে ট্রাস্ট করবে এবং বিশ্বমানের সেবাটা পাবে। সুতরাং ওই 7 থেকে 9 বিলিয়ন ডলার দেশ থেকে আর বেরিয়ে যাবে না, বরঞ্চ আপনার স্বপ্ন দেখছে যে আমরা একটা রিজিওনাল হাব হব। আমাদের আশেপাশে যে দেশ আছে, যেমন নেপাল আছে, ইন্ডিয়ার অনেকগুলো প্রভিন্স আছে, আমাদের পাশে 7টা প্রভিন্স আছে, আমরা চাই যে তারা আমাদের দেশে আসুক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য। আমরা চাকাটাকে ঘুরিয়ে দিতে চাই আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে। কিন্তু যারা বিভিন্ন পেশার সাথে আছে, যেমন ডক্টর, নার্স, প্যারামেডিক্স, ফার্মাসিস্ট, আমরা শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাতে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে করে আমরা বিশ্বমানের নার্স তৈরি করতে পারি।
আমরা বিশ্বমানের ডাক্তার তৈরি করতে পারি, আমরা বিশ্বমানের একজন প্যাথোলজিস্ট তৈরি করতে পারি, এবং সারা বিশ্বে কিন্তু বিশেষ করে উন্নত বিশ্বে এদের একটা বড় চাকরির বাজার আছে। আপনি জানেন কিনা জানি না, আপনার মধ্যপ্রাচ্যে যদি আপনি বিভিন্ন হাসপাতালে যান, আপনি সেখানে দেখবেন যে শ্রীলঙ্কা অথবা নেপাল অথবা সাউথ ইন্ডিয়ার আপনার বেশিরভাগ নার্সই এইসব দেশ থেকে এসেছে। আপনি যদি জাপানে যান, জাপানে এখন ভীষণ চাহিদা এল্ডারলি কেয়ারের, ভীষণ চাহিদা নার্সের। আমরা ইচ্ছা করলে পরে আমাদের যে এখন তরুণ তরুণী যারা আছে আমাদের দক্ষ, এদের দক্ষতা যদি আমরা বাড়াতে পারি, বিশেষ করে মেডিকেলের বিভিন্ন আপনার সাবজেক্টে যদি আমরা দক্ষতা বাড়াতে পারি এবং এদেরকে সঠিকভাবে ট্রেনিং করতে পারি, আমার মনে হয় যে আমরা বিশ্ববাজারে একটা বড় প্লেয়ার হব আপনার এই দক্ষ জনশক্তি রপ্তানিতে। এবং সেইভাবেই আমাদের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আমাদের সেইভাবেই সাজাতে হবে। জি, আর কারণ আমিও এটা বলতে চাচ্ছিলাম যে বাইরের দেশে নার্সিংটাকে এত বড় একটা পেশা হিসেবে দেখা হয়, বাট আমাদের দেশে নার্সিংটাকে ওভাবে আসলে অ্যাকনলেজই করা হয় না। সো এই জায়গাটাও আপনি আসলে বললেন খুব সুন্দর করে। তবে স্যার, আমরা যেমন জুলাই অভ্যুত্থানের আগে পর্যন্ত আমরা তরুণ সমাজকে নিয়ে খুব একটা হতাশার মধ্যে থাকতাম যে এই জেনারেশনটা আসলে কি করবে, বাট আমরা জুলাইয়ে অগাস্টে দেখেছি ওরা একদম জান প্রাণ দিয়ে রাস্তায় নেমে গেছে। তো আগামী বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি, সেখানে তরুণ প্রজন্মের ভূমিকাটা কেমন হবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র আপনার হ্যান্ডহেল্ড ডিভাইস নিয়েই থাকে না, তারা সমাজ, রাষ্ট্র সমাজ এগুলোর পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট ক্ষমতা রাখে। এবং ওই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এইটা আসলে 5ই আগস্টের যে পূর্বের যে ব্যবস্থা, ওই ব্যবস্থা আমাদের ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই এই ব্যবস্থায় পরিবর্তন করতে হবে। আমাদের অনেক ঘূর্ণিঝড়ের ব্যবস্থাকে আমাদেরকে পিছনে ফেলে আসতে হবে, এবং এই তরুণ প্রজন্মকে যদি আমরা এই মেধাবী যে তরুণ প্রজন্ম, পরিশ্রমী তরুণ প্রজন্ম, এদেরকে যদি আমরা সঠিক নেতৃত্ব দিতে না পারি, তাহলে পরে আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে কখনোই আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারবো না। এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা না যায়, দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে না পারি, তাহলে যে ফ্রাস্ট্রেশনটা আমাদের সমাজের মধ্যে হবে, সেই ফ্রাস্ট্রেশন আসলে কি করতে পারে, এটা কিন্তু আমরা জুলাই মাসে দেখেছি। আপনারা জানেন কিনা জানি না, আমি বেশ কয়েকটা লেখা পড়েছি যে জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তরুণদের যে পার্টিসিপেশন, একটা বড় কারণ ছিল ওদের মনের একটা বড় ফ্রাস্ট্রেশন হলো আন্ডার এমপ্লয়মেন্ট। তাদের যে শিক্ষাগত যোগ্যতা, তার সাথে তার যে মাসিক আয়, এটা ম্যাচ করে না, এটা আনম্যাচড। এবং এই যে আনমেট নিড, এই আনমেট নিড অনেক তরুণকে রাস্তায় নিয়ে এসেছে, এবং ভবিষ্যতে এই আনমেট নিড যদি চলতেই থাকে, তারা আবার রাস্তায় নেমে আসবে। আমরা একটা শান্ত, স্থির, একটা স্টেবল বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা চাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা আমরা কখনোই করতে পারবো না যদি আমরা তরুণ প্রজন্মের যে চাহিদা, তাদের উন্নয়নের চাহিদা, শিক্ষার চাহিদা, তাদের সব চাহিদা আমরা পূরণ করতে না পারি, আমরা মনে হয় না যে আমরা স্টেবল বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। স্যার, এই যে আপনি যেটা বললেন জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা, এটা যেমনটা ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি আসলে আমাদের এই যে তরুণ প্রজন্মকে অ্যাকনলেজ করা, তাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করা, এরিয়া ভিত্তিক বা আপনি গ্রামীণ গ্রাসরুট নিয়ে কাজ করেছেন, ওইসব জায়গায় প্রপার ওয়ার্কশপ, ট্রেনিং এগুলোর আয়োজন করাটাও কিন্তু আমার মনে হয় ততটাই জরুরি। আর স্যার, আরেকটু যদি আমাকে শেষে বলেন যে আপনারা যে গ্রামীণ যে এরিয়াগুলোতে কাজ করেন, আপনি ঝালকাঠিতে তো এখন যান, সেখানে মাতৃস্বাস্থ্য বা শিশু স্বাস্থ্য, এই ব্যাপারগুলোর কাঠামোগুলো কিভাবে আপনি আপনার এরিয়াতে কিভাবে আসলে উন্নয়ন করতে চাচ্ছেন? এটা তো ঝালকাঠির একার ব্যাপার না, এটা তো পুরো বাংলাদেশে উন্নয়ন করার ব্যাপার। আমি যে প্রাইমারি হেলথ কেয়ার মডেলটা আপনাদেরকে ডিসক্রাইব করলাম, এটা যদি ঝালকাঠিতে আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে পরে যে মাতৃস্বাস্থ্য বা শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি, এগুলো অনেকটাই আমরা সলভ করতে পারবো। আপনি যেহেতু ঝালকাঠির কথা বললেন, আমি বলি, আমি কিছুদিন আগে ঝালকাঠি উপজেলা আছেন, যার নাম নলছিটি, আমি নলছিটিতে গিয়েছিলাম। আমি নলছিটির যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে গেলাম। তো সেখানে আমি সব ডাক্তার এবং নার্স সবার সাথে আমি
দেখা করলাম, তারা আমাকে হাসপাতাল ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। ওই হাসপাতালে একজন পেডিয়াট্রিশিয়ান আছেন, শিশু বিশেষজ্ঞ। আমি তার রুমে গেলাম, যে রুমে বসে উনি রোগী দেখেন। সে রুমের যে চিত্র, রুমের চারিদিকে শ্যাওলা পড়া, প্লাস্টার সব ধসে গেছে, ডাক্তার সাহেব কোনো রকমে বসে আছে। আমি ভাবলাম যে একজন পেডিয়াট্রিশিয়ান হতে হলে কিন্তু অনেক মেধাবী হতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করে অনেক মেধা দিয়ে মেধাসম্পন্ন একজন ডাক্তার ওই পরিবেশে থেকে সে কীভাবে সেবা দেবে। তো আমাদেরকে এই যে বর্তমান কনস্ট্রেইন্ট, ইনফ্রাস্ট্রাকচারের কনস্ট্রেইন্ট, আমাদের ইকুইপমেন্টের কনস্ট্রেইন্ট, আমাদের পরিবেশের কনস্ট্রেইন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতার কনস্ট্রেইন্ট, এগুলো যদি আমরা ওভারকাম করতে না পারি, তাহলে তো আমরা শিশু স্বাস্থ্য বা মাতৃস্বাস্থ্যর আমরা কিছু করতে পারবো না। আপনি যেটা বললেন যে স্যার, আগে এই স্বাস্থ্যকর্মীদের মেন্টাল হেলথ এটার উপর কাজ করতে হবে, আদারওয়াইজ ওরা কিভাবে স্বাস্থ্য সেবা দিবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরও যারা জড়িত আছে সবারই জীবন জীবিকা, তাদের মানসিক স্বাস্থ্য, এগুলো কিভাবে ভালো হয়, এগুলো কিভাবে তারা তাদের কাজে ফোকাস করতে পারে, এর উপরে যদি আমরা কাজ করতে না পারি, আমরা পলিসি মেকাররা যদি এগুলোকে ইগনোর করি, আমার মনে হয় না যে আমরা ভালো একটা স্বাস্থ্য ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবো। স্যার, আপনি অলরেডি আমাদেরকে হেলথ কার্ড সম্পর্কে বলেছেন, সো আমি আরেকটা কার্ড সম্পর্কে শুনেছি, ফার্মার্স কার্ড, সেটা সম্পর্কে কি একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, হেলথ ছাড়া আমাদের আরও দুটো কার্ড আপনারা শুনে থাকবেন। আমাদের যে অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, ওনার বিভিন্ন বক্তব্যে উনি বলেছেন। একটা বলেছেন ফার্মার্স কার্ডের কথা। এটা একটা খুব ইনোভেটিভ একটা নতুন আইডিয়া। প্রতিটি কৃষক একটি করে ইলেকট্রনিক কার্ড পাবে, এটার নাম ফার্মার্স কার্ড। এবং এই ফার্মার্স কার্ড দিয়ে এই কৃষক ওনার যে এগ্রিকালচারাল ইনপুটস, তার সার, বীজ, কীটনাশক, হ্যাঁ, এগুলো স্বল্প মূল্যে, এবং এটার মূল্যটা নির্ধারণ করবে কৃষকের আর্থিক অবস্থা কেমন, তার উপরে ভিত্তি করে এই মূল্যটা নির্ধারণ হবে। তো স্বল্প মূল্যে এই কৃষি উপকরণগুলো কৃষক পাবে, যাতে করে তার কৃষি ফলন ভালো হয়। ফার্মার্স কার্ডের মাধ্যমে আমরা চেষ্টা করব গ্রাম পর্যায়ে আপনার কৃষকদের মোবিলাইজ করার জন্য, যাতে করে যে কৃষি পণ্য তারা এক ধরনের সমবায় ভিত্তিতে তারা বিক্রি করতে পারে। কারণ এগ্রিকালচার মার্কেটিং অনেক সময় মধ্যস্বত্বভোগী যারা তারা আসে এবং এসে তাদের কৃষক প্রতারিত হয়, কৃষক তার ন্যায্য মূল্য পায় না। তো কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য এক ধরনের কালেকটিভ যে মার্কেটিং, এই মার্কেটিংয়ে এনকারেজ করা হবে। এছাড়াও অনেক কৃষি পণ্য যেমন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো আমাদের দেশে প্রায় 30 থেকে 35% নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া ঠেকানোর জন্য আপনার ফুড পোস্ট হারভেস্ট প্রসেসিং, এগুলোর উপর ওনারা মনোযোগ দিবেন। এবং গ্রাম পর্যায়ে কিভাবে কোল্ড স্টোরেজ বসানো যায়, ধরেন স্বল্প মূল্যে এবং ছোট আকারের কোল্ড স্টোরেজ, যেগুলোতে কৃষকরা তাদের পণ্য অল্প দিনের জন্য হলেও রাখতে পারে, যাতে করে ভালো বাজার মূল্য পায়, এই ব্যবস্থা করা হবে। প্লাস বাজারে যে অস্থিরতা স্যার, পণ্যের দাম বৃদ্ধি হয়ে যায় হঠাৎ, মিডল ম্যানদের যে দৌরাত্ম্য, এগুলা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা আছে কি? অবশ্যই আছে, এবং সেজন্য আমি বললাম যে আমরা পোস্ট হারভেস্ট আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা বিনিয়োগ করতে চাই। তার মধ্যে গ্রাম ভিত্তিক কোল্ড স্টোরেজ একটা জিনিস, তারপরে কালেকটিভ মার্কেটিং, হ্যাঁ, কৃষকরা একসাথে মোবিলাইজড হয়ে তাদের পণ্যকে তারা মার্কেট করবে, তাতে করে তারা ভালো প্রাইস নেগোশিয়েট করতে পারবে ব্যবসায়ীদের সাথে, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো ভ্যালু অ্যাডিশন। এগ্রিকালচার আমরা ভ্যালু অ্যাডিশন করাতে চাই। যেমন আমার জেলা ঝালকাঠি, সেখানে প্রচুর আমড়া হয় বা পেয়ারা হয়, কিন্তু ওখানে আমড়া বা পেয়ারা ট্রাকে করে সরাসরি ঢাকা সহ বিভিন্ন আরবান মার্কেটে চলে যায়। কিন্তু আমরা যদি ওখানকার যারা কৃষক আছেন বা আমরার কৃষক আছেন, ওনাদেরকে যদি পোস্ট হারভেস্ট কিছু প্রসেসিং টেকনোলজি, ফুড প্রসেসিং যদি আমরা ওনাদেরকে শেখাতে পারি, যেমন পেয়ারা না পাঠিয়ে পেয়ারা থেকে ওনারা যে জ্যাম, জেলি বা অন্য কোনো খাদ্যদ্রব্য যদি ওনারা প্রস্তুত করেন, ভ্যালু অ্যাড করেন, বা ওনারা অন্য কোনো আপনার ভ্যালু অ্যাডেড যদি কোনো প্রোডাক্ট তৈরি করেন, সেইগুলোকে যদি মার্কেটিং করেন, তাহলে হয়তো 5 থেকে 10 গুণ আপনার মূল্য বৃদ্ধি পাবে এবং
কৃষকরা লাভবান হবে। জি, এবং এই আপনি শীতল পাটির কথা বলছিলেন যে এগুলো Exactly. আমরা তো এক্সপোর্ট করতে পারি। হ্যাঁ, আমাদের আরেকটা হলো যে আমরা অর্থনৈতিক যে আমাদের মডেলটা, এই অর্থনৈতিক মডেলের একটা যে বর্তমান যে মডেল বা আপনারা গত দেড় যুগের বেশি সময় ধরে যে মডেলটা দেখেছেন, ওটা মূলত অলিগার্কিক ইকোনমিক মডেল। সেই মডেলের মধ্যে যারা স্বৈরাচার এবং তাদের দু একজন আত্মীয় স্বজন, তারাই ইকোনমিক যে গ্রোথ এটা বেনিফিট পেয়েছে। আচ্ছা, আমরা চাই এই ইকোনমিক গ্রোথের বেনিফিট গ্রামে গঞ্জে সব জায়গাতে ছড়িয়ে দিতে, এবং এটাকে আমরা বলি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, অর্থনীতি গণতন্ত্রায়ন। এবং অর্থনীতি গণতন্ত্রায়নের জন্য একটা কাজকে আমরা খুব প্রাধান্য দিচ্ছি, সেটা হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন ঝালকাঠির কথা বললেন, যারা আর্টিসান এবং বিভিন্ন রকমের কুটির শিল্প, এগুলোকে আমরা প্রমোট করতে চাই। আমি যে শীতলপাটিকে আবার এক্সাম্পল হিসেবে নেই, ধরেন শীতলপাটির যে ডিজাইন, আমরা যদি এই ডিজাইনে পরিবর্তন আনতে পারি, যারা শীতলপাটি তৈরি করে তাদেরকে যদি আপস্কিলিং করা যায়, ওই ডিজাইনটা যাতে তারা প্রস্তুত করতে পারে, যদি এই প্রস্তুতকারকদের সাথে আমরা যে যে মানি মার্কেট, হ্যাঁ, তাদের ফাইন্যান্সিংয়ে যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি, এবং এই প্রোডাক্ট মার্কেটিং করার জন্য তাদের মার্কেট লিঙ্কেজ করে দিতে পারি, শুধুমাত্র দেশীয় মার্কেটে না, বিদেশি মার্কেটে কীভাবে শীতলপাটি পাঠানো যায়। এখন অনেক রকম ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, অ্যামাজন আছে, আলিবাবা আছে, হ্যাঁ, এবং বাংলাদেশের নিজস্ব প্ল্যাটফর্ম থাকতে পারে। এগুলোর মাধ্যমে যদি আমরা এই শীতলপাটিটাকে বিশ্ব বাজারে পৌঁছে দিতে পারি, তাহলে পরে যারা আজকে শীতলপাটি তৈরি করছে, যে মাসে এখন 2000 টাকার বেশি ইনকাম করছে না, যার জন্য সবাই প্রফেশন ছেড়ে দিচ্ছে, 2000 টাকা থেকে যদি এদের মান্থলি ইনকাম আমরা 20,000 50,000 নিয়ে যেতে পারি, তখন দেখা যাবে যে আধুনিক ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে তারা শীতলপাটি তৈরি করার কাজে চলে আসবে। তো আমরা যে একটা মডেল প্রমোট করার চেষ্টা করছি, থাইল্যান্ড, চায়না এরাও করেছে, আমরা বলি ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজ, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। একটা গ্রামে সে শীতলপাটি, আমরা শুধু শীতলপাটিই ওখানে প্রমোট করব। আর একটা ভিলেজে হয়তো কামার কুমার হয়তো মাটির গয়না তৈরি, ওখানকার হয়তো 40-50টা যে হাউস হোল্ড বা মহিলা আছেন, ওনাদেরকে ওইটা আমরা শেখাবো। ওনারা জানেন, কিন্তু ওইটাকে আমরা আপস্কিলিং করব। ইনফ্যাক্ট স্যার, আমাদের জামদানির একটা গ্রাম থাকবে, মসলিনের গ্রাম থাকবে, ঝালকাঠির গামছার গ্রাম থাকবে, হ্যাঁ, মণিপুরি টুপি, আমি রংপুরে গিয়েছি, হ্যাঁ, সেখানে আমরা একটা পুরো গ্রামকে আমরা মণিপুরি টুপির গ্রাম পরিণত করতে পারি। আমি রংপুরে দেখলাম তারা আপনার তৈরি করে, কার্পেট না, ওই যে কি বলে, 17 ইঞ্চি, রংপুরে 17 ইঞ্চি। তো আমরা একটা গ্রামকে 17 ইঞ্চি গ্রামে রূপান্তরিত করতে পারি। কিন্তু অল উই নিড টু ডু, উই নিড টু আইডেন্টিফাই, আমাদের এই যে যারা আর্টিসান, ওনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ওনাদেরকে ট্রেনিং দিতে হবে নতুনভাবে, তাদের যে নোহাউ আছে এই জ্ঞানটাকে আরও বাড়িয়ে দিতে হবে, ওনাদেরকে ঠিকমতো ফাইন্যান্সিং অপরচুনিটি তৈরি করে দিতে হবে, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটাকে ইনশিওর করতে হবে। ওনাদের যে ডিজাইনগুলো আছে, আমরা গ্লোবালি যেগুলো পপুলার ডিজাইন, সেই ডিজাইনগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। এবং ফাইনালি ওনাদের যে প্রোডাক্টের মার্কেটিং, ওনাদের মার্কেট লিঙ্কেজটা আমাদেরকে করে দিতে হবে। তো রাষ্ট্র থেকে যদি এই ধরনের পৃষ্ঠপোষকতা পায়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ ক্যান বিকাম আ হাব ফর আপনার আর্টিসান প্রোডাক্টস। বিশ্বের বিভিন্ন দেশ তারা বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী কিনে নেবে, অথবা আমরা ডিএইচএল বা অন্যান্য সিস্টেমের মাধ্যমে বিশ্ববাজারে আমাদের প্রোডাক্টকে ছড়িয়ে দিতে পারবো। কারণ আমরা এখন পর্যন্ত শুধু ব্র্যাক বা আড়ঙেই দেখি আসলে আর্টিসান প্রোডাক্টগুলো, বাট ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, নতুন উদ্যোক্তা যারা হতে চায়, তারা চাইলেও কেন জানি এই জায়গাগুলোতে, ওই যে আপনি যেটা বললেন, পৃষ্ঠপোষকতাটা পাচ্ছে না। তো এই জায়গাগুলোও আসলে আমার মনে হয় নজরদারিতে আনা উচিত। স্যার, আমার স্বপ্ন দেখতে খুব ভালো লাগছে, আপনার কথা শুনে আমি খুব মোটিভেটেড হচ্ছি। আশা করি এন্টারপ্রেনার বাংলাদেশের সকল অডিয়েন্স অনেক বেশি পছন্দ করবে আমাদের আজকের শোটা। আপনি শেষে যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, আমার বলার একটাই কথা যে 5ই আগস্ট আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সমাজ জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। একটা বড় পরিবর্তন হলো যে আমরা আগের যে পলিটিক্যাল রেটরিক, এই পলিটিক্যাল রেটরিকের রাজনীতি মনে হয় আমাদের আর করা যাবে না। আমাদের রাজনীতিকে হতে হবে জ্ঞান ভিত্তিক, আমাদের রাজনীতিকে হতে হবে উন্নয়ন কেন্দ্রিক, এবং এই জ্ঞান ভিত্তিক উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিকেই আমাদের
নেতা আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, উনি 5ই আগস্টের পরে যতগুলো বক্তৃতা উনি দিয়েছেন সব বক্তৃতাতেই উনি কিছু না কিছু বিষয় উনি তুলে ধরেছেন। তো আমি সবাইকে বলবো যে এটা একটা আমাদের দেশের রাজনীতির প্যারাডিম চেঞ্জ। আমরা রাজনীতিকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাই, যে রাজনীতির মধ্যে থাকবে নারীদের অধিকার, যেখানে থাকবে আমাদের তরুণীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং একটা সুন্দর আধুনিক বাংলাদেশ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রেজেন্ট করতে পারবো। ইনশাআল্লাহ স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, সাথে আপনার দলের জন্য অনেক শুভকামনা। আমরা ডেফিনেটলি 2026-এর অপেক্ষায় আছি। তো আপনি ভালো থাকবেন স্যার, এবং পরিশেষে আপনাকে আরও একবার আমি ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। দর্শক, আশা করি আপনারা এই পুরো এপিসোডে অনেক অনেক কিছু জানতে পেরেছেন এবং আমার মতো আপনারাও নিশ্চয়ই আশাবাদী হচ্ছেন। আমরা হার মানব না, আমরা অবশ্যই স্বপ্ন দেখব, সামনে এগিয়ে যাব সবাই মিলে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।